হবিগঞ্জ পৌর এলাকায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর জি এম সরফরাজে আদেশ দেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকায় 5 বা ততোধিক ব্যক্তি জমায়েত, মিছিল, সমাবেশ, মাইকিং ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রশাসন জানায়, একই সময়ে ও একই স্থানে এনসিপির বিক্ষোভ সমাবেশ এবং বিএনপির প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি থাকা উত্তেজনা তৈরি হয়েছে। সংঘর্ষ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে হবিগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে সারা দেশে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয় দলটি। এনসিপির দাবি, তাদের নেতাদের গাড়ি বহরে হামলায় সাংবাদিক ও দলীয় কর্মীরা আহত হয়েছেন। এই ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন অতিরিক্ত সতর্কতা গ্রহণ করেছে। দর্শক, থমথমে হবিগঞ্জের সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি রেজাউল করিম। ধন্যবাদ আপনাকে। হবিগঞ্জে এনসিপি ছাত্রদল বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে 144 ধারা জারি করা হয়েছে। আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জ পৌর এলাকায়, যেখানে আজ সকালে 144 ধারা জারি করা হয় এবং পৌর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছেন। হবিগঞ্জে বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন এবং বিপুল পরিমাণ পুলিশ, র্যাব এবং 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে হবিগঞ্জে। আপনি জানেন যে গতকাল এনসিপির কর্মসূচি ছিল হবিগঞ্জে বিকাল 5 ঘটিকায়। সেখানে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বক্তব্যকে ঘিরে এনসিপি এবং ছাত্রদলের দাওয়া পাল্টা দেওয়া ঘটনা ঘটে এবং হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে এনসিপির আজকে বিক্ষোভের মিছিলের ডাক দেন। সেখানে উপস্থিত থাকার কথা ছিল কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসান আব্দুল্লাহ সহ নেতাকর্মী। অপরদিকে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলও পাল্টাপাল্টি ঘোষণা হওয়ার পরে আজ সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়। বর্তমানে হবিগঞ্জ পৌর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এই ছিল হবিগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। মাই টিভি, হবিগঞ্জ। রেজাল, আপনাকে ধন্যবাদ। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও দলীয় নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিলে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম মহানগরের অঙ্গ সংগঠন সমূহ। বিকেলে নাগরীর জামাল খান প্রেস ক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালিয়ে গণতান্ত্রিক পরিবেশ নষ্টের চেষ্টা করা হচ্ছে। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা বন্ধ করে সব ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান নেতারা। চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে যশোর থেকে চট্টগ্রাম জেলা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার 5 সহযোগীকেও গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, গ্রেফতার ব্যক্তিরা সবাই শুটার হিসেবে পরিচিত। পুলিশের দাবি, ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজি সহ অন্তত 15টি মামলা রয়েছে। পুলিশ আরও জানায়, বিদেশে পলাতক সন্ত্রাসী বড় সাজ্জাদের অন্যতম সহযোগী হিসেবে ইমনের নাম বিভিন্ন ঘটনায় আলোচনা আসছে। চাঁদাবাজি ও হুমকির অভিযোগে দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী। বগুড়া গাবতলী উপজেলার সুখানপুকুর রেল স্টেশনে একই লাইনে 2টি ট্রেন চলে আসায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। বুধবার সকাল 8:30টার দিকে ঘটনা ঘটে। রেল পুলিশ জানায়, বগুড়া কলেজ স্টেশনে প্রবেশের সময় বিপরীত দিক থেকে পদ্মরাগ ট্রেন একই লাইনে চলে আসে। 2টি ট্রেন মুখোমুখি অবস্থানে চলে আসতে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় প্রাণ বাঁচাতে কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে অন্তত 10 জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সুখানপুকুর রেল স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মতি জানান, সিগন্যাল ও লাইন ক্লিয়ার না দেওয়ার আগেই অসাবধানতা বশত কলেজ ট্রেন স্টেশনে প্রবেশ করে পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ময়মনসিংহে 2019 সালে সদর উপজেলা বাঁশবাড়ি কলোনিতে স্বামী শফিকুল ইসলাম সপু হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার বিশেষ দায়রা জজ আদালতে বিচারক ফারহানা ফেরদৌসের রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, প্রথম স্ত্রী মাহমুদা আক্তার ঝুমু ও সন্তান থাকা অবস্থায় শপু আফরোজা শেখ ইতিকে বিয়ে করেন। অতঃপর প্রথম স্ত্রীর সন্তানের সঙ্গে যোগাযোগ রাখাকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রায় বিরোধ হতো। 2019 সালে 10 জুন সন্ধ্যায় দ্বিতীয় স্ত্রী পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে স্বামী শফুকে হত্যা করে বাড়ির সামনে পচা পুকুরে কচুরিপানার মধ্যে লাশ লুকিয়ে রাখেন। পরে 13 জুন স্থানীয়দের খবরে পুলিশ লাশ উদ্ধার করে। মামলা তদন্ত, সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত ইতিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইতির ভাই দিন ইসলামকে খালাস দেওয়া হয়েছে। মেহেরপুরে গাংনী উপজেলা বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। অনিয়ম ও সনদ নবায়ন না থাকায় হাসিনা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড সোনো ডায়াগনোসিস সেন্টারে সব কার্যক্রম ও মোল্লা ডায়াগনোসিস সেন্টার এক্স-রে বিভাগ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার মেহেরপুর সিভিল সার্জন নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। স্বাস্থ্য বিভাগ জানায়, হাসিনা প্রাইভেট হাসপাতাল 2019 সাল থেকে সনদ নবায়ন ছাড়াই কার্যক্রম পরিচালনা করেছিল এবং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযানের খবর পেয়ে প্রতিষ্ঠানটির কর্মীরা পালিয়ে যান। একই অভিযানে গাংনী ও বামন্দি এলাকায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়। মেহেরপুর সিভিল সার্জন ডক্টর AKM আবু সাঈদ জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়ম পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আপনারা জানেন, সারা বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের জন্য যে নির্দেশনা দেওয়া আছে সেগুলি আছে কিনা প্রতিপালনের জন্য আমরা বেরিয়েছি। তারই অংশ হিসেবে আমরা আজকে গাংনীতে আসি। তার আগের দিন ছিলাম সদরে। তো আজকে গাংনীতে এসে আমরা এখানে একটা ডায়াগনস্টিক ক্লিনিক দেখলাম, সেটাতে বন্ধ পেয়েছি। আমাদের কাছে হাসিনা ডায়াগনস্টিকের ক্লিনিক ছিল, সেটা বন্ধ পেয়েছি, আমরা ভিতরে ঢুকতে পারিনি। বন্ধ থাকার কারণে আমরা দেখতে পারিনি তাদের কি কি আছে না আছে। তো আমরা এটাকে বন্ধ করে দিয়ে আসলাম, যে আমাদের পারমিশন ছাড়া সেটা ওপেন করতে পারবে না। ঢাকার ধামরায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে 90,000 টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। ধামরাই উপজেলার কাওয়ালিপাড়া এলাকায় গড়ে ওঠে সকল প্রতিষ্ঠান অভিযান করে উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মামুন। এ সময় কাগজপত্র আপডেট না থাকায় দি নিউ ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মালিককে 50,000 টাকা এবং একতার জন্য হাসপাতাল পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে 20,000 টাকা করে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মামুন বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র আপডেট না করলে পরবর্তী অভিযানে সিলগালা করে দেওয়া হবে। এছাড়া হাসপাতালের পরিবেশ ঠিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। সরকারি হাসপাতালে একটি কক্ষ, সেখানে নেই কোনো অপারেশন থিয়েটার, নেই নিবন্ধিত চিকিৎসক, অথচ সেখানেই চলছে ডিএনসির মতো জটিল চিকিৎসা। রোগীর সঙ্গে দর কষাকষি, চিকিৎসার নামে অর্থ লেনদেন সবই ধরা পড়ছে গোপন ক্যামেরায়। অভিযোগ, সেই চিকিৎসার পর গুরুতর অসুস্থ হয়ে এখন হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন এক নারী। কিভাবে এমন ঘটনা ঘটছে সরকারি প্রতিষ্ঠানের ভেতরে, প্রতিনিধি শফিকুল ইসলাম জনির রিপোর্টে বিস্তারিত। ডাক্তার নন, নেই MBBS কিংবা চিকিৎসা বিষয়ক কোনো ডিগ্রি, অথচ গর্ভবত হওয়া এক নারীর ডিএনসি করতে কত টাকা লাগবে তা নিয়েই চলছে দর কষাকষি। পরে ওই নারীকে হাসপাতালের একটি কক্ষেই ডিএনসি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। উনি প্রথম বলছে যে এগুলি পরিষ্কার করতে 1,010 টাকা লাগে, 2500 টাকা দিয়ে তারপর ডিএনসি করানো হয়েছে। ভুক্তভোগী ও তার স্বজনদের দাবি, তারা চিকিৎসা করাতে নয়, কেবল পরামর্শ নিতেই এসেছিলেন, কিন্তু পরামর্শের পরিবর্তে তাদের ডিএনসি করার প্রস্তাব দেওয়া হয়। আজকে আসার কথা, আমরা আসছি আজকে। উনি বললো যে এখন 1,000 টাকা লাগবে, আর এদিকে কি হসপিটালে যেন কেয়ার হসপিটালে ভর্তি করতে হবে। স্থানীয়দের অভিযোগ, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। সরকারি এই হাসপাতালটিতে দীর্ঘদিন ধরেই চলছিল এমন কার্যক্রম। পরিবার পরিকল্পনা যারা যে যেটা করতে পারবে না সে সেটা করে। এখানে যদি টাকা দিয়ে চিকিৎসা নেওয়া লাগে সেটা দুঃখজনক। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা জাহানার বেগম নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তো আমি ভোল্টারিন সার্টিফিকেট দিছি আর সাইটোনিস লিখে দিছি। আমাদের ট্রেনিং আছে ওষুধ লেখা। আবার আমাদের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, এই ধরনের চিকিৎসায় ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। হিরামণি নামে একটি রোগী আমার জরুরি বিভাগে আসে। তার কমপ্লেন্টে ছিল সে একজন নন কোয়ালিফাইড একজন পার্সন দ্বারা সে ডিএনসি অপারেশন করে। পরবর্তীতে চিকিৎসার প্রক্রিয়াধীন চলাকালীন তার অবস্থা আরও একটু খারাপের দিকে যেতে থাকে।
সেক্ষেত্রে আমরা তার পরবর্তী উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে দ্রুতই ফরিদপুর মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য রেফার করি। এদিকে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডিএনসি গুলো আসলে করার কোনো রাইট কালেক্টর রাখেন, কারণ কি, কারণ এটা একটা অপারেশনাল স্টেপ, এটা একটা টেকনিক্যাল ইস্যু। এটার জন্য একটা ওটি লাগে, একটা নির্দিষ্ট এনভায়রনমেন্ট লাগে, এটার জন্য ট্রেনিং আলাদা, আমাদের বেশি করে এটা থাকে না। যদি এটা তার মানে বৈধতার বাইরে চলে যায় তার কার্যক্রম, তাহলে অবশ্যই ডিপার্টমেন্ট সরকারি বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা সরকার নেবে বা ডিপার্টমেন্ট নেবে। ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয়দের বক্তব্য সব মিলিয়ে সামনে এসেছে সরকারি স্বাস্থ্যসেবার অবহেলা চিত্র। কিভাবে সরকারি হাসপাতালের ভেতরে এমন কার্যক্রম দিনের পর দিন চলল, সেই প্রশ্ন স্থানীয়দের। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। চট্টগ্রাম নগরী দামপাড়া এলাকায় হান্ডি রেস্টুরেন্টে মেয়াদোত্তীর্ণ মশলা ব্যবহারে সুপে তেলাপোকার বাচ্চা পাওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতির অভিযোগে 1 লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ। তিনি জানান, এর আগেও একই ধরনের অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছিল, কিন্তু সংশোধনের পরিবর্তে আবারও একাধিক অনিয়ম পাওয়ার এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে একই ধরনের অনিয়ম ধরা পড়লে রেস্টুরেন্টটি সিলগালা করার সতর্ক বার্তা দেওয়া হয়েছে। এদিকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ অভিযানে পাওয়া ত্রুটিগুলো দ্রুত সংশোধনের আশ্বাস দিয়েছে। অন্যদিকে গ্রাহকরা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে নিয়মিত তদারকি জোরদারের দাবি জানিয়েছেন। এটা পোলা ভাইনে রাখছে, এগুলা খাওয়ার জন্য, কেউ সেলের জন্য এই সুপ রাখবে না। এতগুলো কোনো পোলা ভাইনে খাওয়ার জন্য রাখছে, এগুলো ও হয়তো ভুলে গেছে, খেয়ে গেছে। প্রতিষ্ঠান বাঁচানোর জন্য আমাকে এগুলো করতে হবে, ইনশাআল্লাহ এগুলো আর হবে না। যেগুলি ক্ষতিকর অননুমোদিত কেমিক্যাল, যেমন কাশ্মীরি মরিচ, গোলাপ জল, সেগুলি আমরা পেয়েছিলাম। তো আজকে আমরা সেই জিনিসটা পাইনি, কিন্তু অপরিচ্ছন্নতার যে বিষয়টা তখন ছিল এখনও ঠিক সেম আছে। তো আমরা সার্বিক সব দিক বিবেচনা করে আমরা ওনাকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। আমরা এরপরে আমরা ওনাকে আবার শীঘ্রই আমরা তদারকির আওতায় রাখবো। যদি ওনার এরপরে যদি আইন ব্যত্যয় করে, আমরা এরপরে প্রতিষ্ঠান বন্ধ বা সিলগালার দিকে যাব। নোয়াখালী সেনবাগ উপজেলা নবীপুর ইউনিয়নে বড় চারিগাঁও গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে। 45 দিন খনন ও 15টি ডিএসটি টেস্ট শেষে জানা যাবে মজুতকৃত গ্যাসের পরিমাণ। তবে কূপটি সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স এই নতুন কূপটি খনন কাজের সূচনা করে। আজ সকাল থেকে পুরোদমে চলছে খননের কাজ। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সুন্দরপুর 4 মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প। বাপেক্স সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে 1550 মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সুন্দরপুর 4 মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান জানান, 45 দিনের মধ্যে খনন কাজ ও 15 দিনের ডিএসটি টেস্ট শেষে এটি মজুতকৃত গ্যাসের পরিমাণ জানা যাবে। মঙ্গলবার খনন কাজ শুরু হয়েছে এবং এটি এক নাগারে চলবে। 1550 মিটার খননের জন্য প্রাথমিকভাবে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও অবৈধ গ্যাস সংযোগ নিয়ে গড়ে তোলা 3টি চুনা কারখানা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো ভেঙে দিয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহৃত 350 ফুট পাইপ ও বার্নার জব্দ করে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার। তিনি যারা দীর্ঘদিন ধরে অসাধু ব্যক্তিরা অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনা কারখানা পরিচালনা করে সরকারকে বিপুল রাজস্ব থেকে বঞ্চিত করছিল। উপজেলা সোনাখালী, মালিকপাড়া ও অর্জুন্দি এলাকায় 3টি চুনা কারখানায় 6টি ভাগটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো ভেঙে দেওয়া হয়েছে। ঝিনাইদহের মহেশপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পৌর মার্কেটে 7টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দোকানগুলোতে থাকা ফার্নিচার, মোটরসাইকেল, গ্যারেজের মালামাল, একটি ট্রাক সহ বিভিন্ন সরঞ্জাম সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানিয়েছেন, অগ্নিকাণ্ডে তাদের প্রায় 1 কোটি টাকার ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক 3টার দিকে পৌরসভার কলেজ বাস স্ট্যান্ডের পাশে ঘটনা ঘটে। খবর পেয়ে মহেশপুর ও কোটচাঁদপুর ও ফায়ার সার্ভিসের 4টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
পটুয়াখালী বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 36টি পরিবারকে এক বান্টিন ও নগদ 3,000 টাকা ও 50 জন দুস্থ পরিবারের প্রত্যেককে চেক বিতরণ করা হয়েছে। বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে আসর পরিবারের হাতে এ চেক তুলে দেন সক্রিয় সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ, উপজেলা বিএনপি সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 4 কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। মঙ্গলবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে হরিণা 2 নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রূপগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ওসি HM সালাউদ্দিন এ তথ্য জানান। গ্রেফতার ব্যক্তি হলেন উপজেলা দক্ষিণ নবগ্রাম এলাকার মৃত সায়েদ আলী মিয়ার ছেলে মোহাম্মদ ফয়সাল ওরফে রাজীব। পুলিশ জানায় একই দিনে শফিকুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে 17 পিস ইয়াবা সহ এবং সাজাপ্রাপ্ত আসামি লেদা ফারুককে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 4 কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ী ফয়সাল ওরফে সবুজ, এই সবুজকে আটক করি। সবুজ তার একটি গরুর ফার্মের মধ্যে রেখে এই মাদক সে বিক্রয় করে মাদক সেবীদের কাছে। এই মাদক বহনের কাজে আমরা একটি মোটরসাইকেলও জব্দ করেছি। অপরদিকে আমাদের রূপগঞ্জ থানাধীন ডহরগাঁও এলাকা থেকে ইয়াবা সহ শফিকুল ইসলাম শফুনাবের আরো একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তো মাদক বিরোধী সহ সকল অপরাধের সাথে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য আমাদের গ্রেপ্তার অভিযান প্রতিদিনের ন্যায় অব্যাহত আছে, অব্যাহত থাকবে। চট্টগ্রাম মহানগরী জেলা ও ফেনীর বিভিন্ন এলাকায় পৃথক 6টি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, অবৈধ বিদেশি সিগারেট, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব 7 চট্টগ্রাম। এসব অভিযানে 5 জনকে আটক করা হয়েছে। র্যাব জানিয়েছে উদ্ধার করা প্রায় 90 লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট, 82.5 কেজি গাঁজা, 9,810 পিস ইয়াবা, 99 বোতল ফেন্সিডিল, 48 বোতল স্কাফ সিরাপ। এছাড়া বাঁশখালী একটি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় 5টি দেশীয় অস্ত্র ও 4 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। র্যাব 7 সহকারী পরিচালক মিডিয়া ARM মোজাফফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং সংশ্লিষ্ট অপরাধ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে। চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন তৈলারদ্বীপ ব্রিজে একটি অভিযান পরিচালনা করে সেখান হতে 9,800 পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই দিন একই রাতে বাঁশখালী থানাধীন চাম্বল এলাকাতে অভিযান পরিচালনা করে 5টি দেশীয় অস্ত্র এবং 4 রাউন্ড গুলি, তাজা গুলি উদ্ধার করা হয়। একই বিষয়ে মামলা আপিল বিভাগে বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় শিল্প প্রতিষ্ঠান GPH ইস্পাতকে 5 কোটি টাকা জরিমানা করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হোসেনের বেঞ্চ আদেশ দেন। আদালত 1 মাসের মধ্যে জরিমানা অর্থ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ওই অর্থ জুলাই গণ আন্দোলনে আহতদের চিকিৎসা ও কল্যাণে ব্যয়ের নির্দেশও দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে আদালতে আদেশ নেয়ার চেষ্টা বিচার প্রক্রিয়ার সঙ্গে প্রতারণা শামিল। তিনি জানান, আদালতের এই আদেশ বিচার ব্যবস্থার প্রতি অসততা ও আদালতকে বিভ্রান্ত করার প্রচেষ্টার বিরুদ্ধে একটি শক্ত বার্তা। খুলনা রাষ্ট্রায়ত্ত 25টি পাটকল সহ মোট 44টি শিল্প প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানায় হস্তান্তরের উদ্যোগের বিরুদ্ধে সোচ্চার হয়েছে পাটকল রক্ষার সম্মিলিত নাগরিক পরিষদ। আজ খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বন্ধ থাকা কারখানাগুলো দ্রুত চালুর দাবি দিতে 10 দফা দাবি তুলে ধরেন। এ সময় তারা অভিযোগ করেন, আন্তর্জাতিক সংস্থার চক্রান্ত, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন BJMC এর দুর্নীতি এবং অদক্ষ ব্যবস্থাপনার কারণে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মুখে পড়েছে। নেতারা জানান, 2020 সালে পাটকল বন্ধের সিদ্ধান্তের ফলে প্রায় 90,000 শ্রমিক সম্মুখীন হয়ে পড়েন। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার মাধ্যমে চিনিকল সহ 44টি শিল্প প্রতিষ্ঠান বেসরকারীকরণের সিদ্ধান্ত বাতিল, প্রশাসনিক কাঠামো সংস্কার, মাথা ভারী প্রশাসন বিলোপ এবং শ্রমিকদের বকেয়া পাওনা দ্রুত পরিশোধের দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে রাজপথে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃবৃন্দ। সুনামগঞ্জে ধর্মপাশা থানার ওসি শহীদুল্লাহ কর্তৃক মোটা অঙ্কের
অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলা চার্জশিট থেকে মূল আসামি সহ 9 জনের নাম বাদ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ বুধবার দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি হল রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে নিহত নাসিমের স্ত্রী রূপসা আক্তার অভিযোগ করেন, মামলা নিতে প্রথমে ওসি অনীহা প্রকাশ করেন এবং পরে স্থানীয় এমপি নির্দেশে মামলা নিলেও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে 11 জন আসামির মধ্যে মূল আসামি সহ 9 জনের নাম বাদ দিয়ে চার্জশিট দাখিল করা হয়। তিনি মামলাটি পূর্ণ তদন্তের দাবি জানান এবং স্বামী হত্যা সুষ্ঠু ন্যায় বিচার চান। সংবাদ সম্মেলনে নিহতের বড় ভাই আলামিন সহ স্বজন উপস্থিত ছিলেন। নিরাপদ নওগাঁ গঠন আইন শৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নওগাঁ সরকারি ডিগ্রি কলেজে কনফারেন্স রুমে। শিক্ষার্থীদের নিয়ে এ সভার আয়োজন করে র্যাব ক্যাম্প জয়পুরহাট র্যাব বাজার রাজশাহী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম। এসব উপস্থিত ছিলেন র্যাব জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ফাহাদুজ্জামান আকন, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিন মাহমুদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁ উপপরিচালক আলমগীর হোসেন এবং শিক্ষার্থীরা। মতবিনিময় সভায় পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের কুফল তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রেখে মাদকমুক্ত সমাজ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। শিশুদের মেধা, সৃজনশীলতা ও শিল্প চর্চার বিকাশে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে 27তম রাফি স্মৃতি আর্ট কম্পিটিশন। নগরে একটি কমিটি সেন্টার রোটারি ক্লাব অব ইসলামাবাদের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 450-এরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, চিত্রাঙ্কনের মতো সৃজনশীল চর্চা শিশুদের কল্পনাশক্তি ও মননশীলতা বিকাশের পাশাপাশি মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ শিকাগোর ইনস্টিটিউট অফ ফাইন আর্টসের সহযোগী অধ্যাপক হায়দারি আন্দালুসিয়া। প্রতিটি বিভাগের গ্রান্টকে পুরস্কার, 10 জনকে বিশেষ পুরস্কার দেওয়া, পাশাপাশি অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে সৌজন্য পুরস্কার প্রদান করা হয়।